হয়েছে কেমন ঠিক তেমনি তোমার প্রেমে হাবুডুবু খেতে খেতে গ্যাসে ভরা বেগুনের মতো অলোকের ওই একই অবস্থা। তোমার মতো সেখানে আমি কালচার মেয়েকে আমি তুলে এনেছি সুস্থ মস্তিষ্ক। তোমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করে এনেছি আমার ওই রূপের নৈবেদ্য নিয়ে আমার ঘর আলো। এই ধারণা তোমার ভুল। তুমি আমার হিন্দুর নারী কেড়ে নিতে চেয়েছো কেন? আমি তোমার পায়ে পড়ে বলছি, ঠাকুর ঘরে জুতো পরে এসেছো। ঠাকুর দুর্বা, এই যুগে ঠাকুর বলে কিছু জিনিস এই মানুষগুলো দেখছো, এই মানুষগুলোই হচ্ছে এই যুগে মানুষের কথা ভেবে চললে অনেক বেশি টাকা আসবে। টাকা, এই টাকার পাহাড়ে তুমি শুয়ে ভুল আমার নয়, ভুল তোমার। আচ্ছা, এত ভুলি তুমি কোথায়, কার কাছে শিখলে? নিশ্চয়ই সেই অলোকের কাছে। কেন তুমি অলোকের কথা বলে সেই পুরনো স্মৃতিটাকে আমার মনে জাগিয়ে তুলছো? আমি যা শিখেছি সীতা সাবিত্রীর কাহিনী থেকে শিখেছি। আচ্ছা তোমরা এই তোমাদের ওই কি যেন বলে, এগুলা নগ্ন নৃত্য দেখিয়ে দেবতাদের বসে এনে নিজের স্বামীর জীবনে তুলে দেবে। ধরো আমি যদি কোনো কারণে মারা যাই, তুমি নিশ্চয় পারবে তোমার ওই নগ্ন দেহ দেখিয়ে আমার জীবন ফিরিয়ে আনতে। আর যদি করেন তাহলে আমি আমার সতীত্ব চড়ে নিশ্চয় পারবো তোমাকে বাঁচিয়ে তুলতে। তাহলে আমার কথাগুলো তুমি মেনে চলতে পারবে? না, আমি পারবো না স্বামীতে, আমি পারবো না। তোমাদের ওই লাইলা মজনুর প্রেমের খেলা দেখে আমি তোমাকে বিয়ে করে এনেছি আমার কাছে লাগাবার জন্য। স্বামী, তোমার ওই রূপ সুতা পান করার জন্য নয়। শোনো, আবার বলছি, এতদিন তুমি যে বুলি শিখেছিলে, যে পথে চলেছিলে, সেই সমস্ত কিছু ভুলে গিয়ে আমার দেখানো পথে তোমাকে চলতে হবে। আমি যেটা বলবো সেটাই তোমাকে বলবো। নইলে যে অক্টোপাসের মধ্যে তুমি ধরা পড়েছ, সেই ভয়ঙ্কর শাস্তি তুমি কিন্তু দেখাই পাবে। তার চেয়ে তুমি আমাকে মেরে ফেলো, তুমি আমাকে মেরে ফেলো, তবু আদেশ তুমি আমাকে করো না। ওই নোংরা পোশাক পরে আমি বাড়িতে যেতে পারবো না, ওই নোংরা পোশাক পরে ওদের সঙ্গে আমি মিশতে পারবো না। কি পারবে? ওই ঘরে ঠাকুর নিয়ে অলোকের মঙ্গল কামনা করতে আর আমার ধ্বংসের চিন্তা করতে। তোমার ওই ঠাকুরটা চিৎকার বর্তমানে তুমি আমার স্ত্রী, সোসাইটি তোমাকে স্ত্রী রক্ষা করা তোমার উচিত। এখন থেকে সমস্ত কিছু ভুলে গিয়ে অসতী সেজে একটু ভদ্র হবে, একটু ভদ্র হওয়ার চেষ্টা করো। দেখবে তুমি টাকার বিছানায় শুয়ে আছো, অনেককে বুকে জড়িয়ে ধরে আদর করার স্বপ্ন। দোহাই তোমাকে, আমাকে যা খুশি তুমি বলো, তাতে আমার দুঃখ নেই। তবু অলোকের কথা আমার সঙ্গে জড়িয়ে আর তুমি তাকে উপহাস করো না স্বামী, আর তাকে তুমি উপহাস করো না। হ্যাঁ, বাহ, পাখিটা যখন পাশের খাঁচায় ছিল তখন যা ভুলি বলতো, এখন তার চেয়ে দেখি অন্য ভুলিবে সাওড়া। আমিও প্রকাশ কিভাবে আমার বুলি বলাতে হয় সেটা আমি ভালো করি। হ্যাঁ, আমি তোমাকে মিডিং লেখছি সালোয়ার সব সঙ্গীতে পা ফেলা শেখাবো, আর তার সঙ্গে সামথিং ওই মদ খাওয়াটা তো আছে। না না, তা তুই পারবি না স্বামী। আমি বেতন সন্ধান বড় বড় গাছ কেটে বাগান পরিষ্কার করি, আর তুমি
তুমি তো সামান্য দুর্বল, তোমাকে ছেড়া কিছুই না। হ্যাঁ, আমি স্বামী, আমি যদি তোমার স্বামী হতাম তাহলে তুমি আমার কথা মনে নিয়ে চলতে, আমার শেখানোগুলি তুমি বলতে, আমার জীবনটাকে নিয়ে দিনের পর দিন তুমি প্রতিহিংসা পরায়ণ করে গড়ে তুলে নিজের সর্বনাশ করতে চাইতে। আমাকে তুমি জানো না, আমার কথা মতো না চললে যেখান থেকে হোক অলোককে তুলে নেই, তাকে আমি খুন করবো। তুমি করবে না স্বামী, তুমি করবে না। একটা মুক্ত পাখিকে তুমি আকাশে উড়ে বেড়াতে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো, তুমি যা করতে বলবে আমি তাই করবো। আমি ওই নবুর প্রসাদ করবো, আমি ওই পাখিতে যাবো, আমি পর পুরুষের বেলা জড়িয়ে ধরে নাচবো গাইবো। একটাই অনুরোধ, তুমি খুন করো না। আমি জানি তুমি বস, আমি যে পাকা শিকারী, আমি সারাদিন বন্ধু নিয়ে ঘুরে ঘুরে একটাও শিকার করতে পারলাম, তবে একটা বড় শিকার সেটা হলো সাক্ষী রেখে তোমাকে আমি বিয়ে করেছিলাম আমার নিজের জীবনকে সুখে বলিয়ে রাখতে। ও জানে না আমি কি, আমি বাদল। তুমি এভাবে এই অসময় সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? কলকাতা বর্ডার থেকে হেরোইন ভর্তি প্রাইভেট গাড়িটা পুলিশ রেড করেছে। কি করছো? আমি তো সে কথা ভাবছি, তবে আমার মনে হচ্ছে কি আমাদেরই করলো, ওই টাকার জন্য হয়তো এই কাজ করে ফেলেছে। তোমার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ মানে ওই স্যার ইমতিয়াজ, তুমি সেখান থেকে হোক ইমতিয়াজকে ধরিয়ে দিতে পারলে আমি তাকে 50,000 টাকা পুরস্কার দেবো। তুমি এখন প্রত্যেকটা জায়গায় যেসব জায়গায় আমাদের 2 নম্বরই মাল লেনদেন হয় প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে জানিয়ে দাও, আপাতত সেটা কোনো কলমবাদের কাজটা বলবো। ঠিক আছে স্যার, আপনি যেরকম বলছেন সব ব্যবস্থা আমি ঠিক মতো পালন করবো। এখন আপাতত কয়েকটি দিনে টাকা দিয়ে তদন্ত করে দেখো এই কাজকাল একটা মির্জাফর ভারতের অধীনে জন্ম নিয়েছিল। আমি ভারতের মানুষকে জন্ম দিতে আমি দিব। আমার মধ্যে নাই কোনো গন্ডগোল। হয়তো কে এমন বেইমানি করতে পারে, কিন্তু যেই করুক আমি তা কোনোদিন করবো না, কোনোদিন আমি করবো না। কারণ ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আজ আমি এই পথে নেমেছি। আমি জানি একদিন এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে এই পৃথিবী থেকে চিরকালের জন্য চলে যেতে হবে, চিরকালের জন্য। আমার মনটা মানতে চায় না, মাঝে মাঝে মনে হয় ওই শয়তান বিপুল সাকালের গলাটা আমি চেপে ধরে তারপর চিৎকার করে বলি চলে যাব। তবু এ দেহে যতক্ষণ আছে প্রাণ, প্রাণ পরে ধরাবো এ পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাস চক্র করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার। পারবি না, তোরা আমার বাড়া ভাতে ছাই দিতে পারবি না। তোদের সাহায্য না নিয়ে আমি আমার ক্ষমা সুন্দরীকে ফিরিয়ে আনবোই আনবো। আমি তো তোদের মতো প্রেম করে বিয়ে করিনি। হ্যাঁ, রীতিমতো ক্ষমা সুন্দরীকে আমি অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বিয়ে করেছিলাম।
সে আমার সতী সাথী স্ত্রী। আমি তার কাছে গিয়ে দাঁড়ালে সে আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়ে। চলো ক্ষমা, চলো, আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ক্ষমা, তুমি বাড়ি ফিরে চলো। ক্ষমা না, চলো ক্ষমা, চলো ক্ষমা, তুমি বাড়ি নেই বলে বাড়িটা ফাঁকা পড়ে আছে। ক্ষমা, তোমার সাজানো সংসার। এসব কি বলছি গো কর্তা? তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো ক্ষমা, তুমি চলে আসার পর থেকে আমি একটা রাত তোমার ঘুমোতে পারি। তুমি পাশে না থাকলে আমি শান্তিতে ঘুমোতে পারি। সবসময় সবসময় মুখটা আমার আমার যে কত কষ্ট তা আমি তোকে বলে বোঝাতে পারবো না। ক্ষমা, মাথা খারাপ হয়ে গেছে মা। না, তুমি আমাকে বিদ্রুপ করো না। ক্ষমা, তুমি না গেলে আমি পাগল হয়ে যাবো। ক্ষমা, তুমি যে জানো ক্ষমা, আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। তাহলে ক্ষমা, আমার সে ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি। আমি তোমাকে আগের মতো ভালোবাসি। ক্ষমা, আমি তোমার মাথায় ছুঁয়ে আমার মরা মায়ের দিব্যি করে বলছি আমি তোমাকে ভালোবাসি। তুমি আম সত্য খেতে ভালোবাসো ক্ষমা, তাই তোমার জন্য আমি এই নিজের হাতে আম সত্য তৈরি করে রেখে এসেছি। ওই ঘোষেনে, ওই সুশান্ত ঘোষের আম বাগানে বড় বড় আম ফলেছে। আমি রোজ ভোরবেলায় তোমার জন্য আম কুড়িয়ে দেবো। ক্ষমা, তুমি আমাকে ছেড়ে দিও না। তুমি আমার প্রাণ, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি আমার সব। সব বন্ধ হয়ে হারাম জাগা গোবর গোবর হারাম জাগা। ক্ষমা সুন্দরীকে ওই শ্বশুর বাড়িতে গিয়ে আনতে পারবো বলে একটু রিহার্সাল করছিলাম, খাওয়াটা সহ্য হলো না। হারাম জাগা। তাই বলো, আমি মনে করলাম আমার কর্তার মাথাটা খারাপ হয়ে গেছে। এখনো হয়নি, তবে হব হব করতে। হারাম জাগা, কোথাও বিয়ে করিসনি? ওই তুই তো বিয়ে করিসনি। বিয়ে করলে বুঝতে পারতিস, বউ রাগ করে বাপের বাড়ি চলে গেলে তার কি জ্বালা। সে আমি জানবো, আমি জানি। এই নাও, এইবার তুমি যা যা আনতে বলেছিলে এই সব এনেছি। এই পাউডার, এই গোলাপ জল আর এই সেন্ট।
করতে হচ্ছে। সরজু জানে না যে তার হতভাগ্য স্বামী আজ না না, দুর্বলতাকে আমি মনের মধ্যে প্রশ্রয় দেব না। আমাকে রোজগার করতে হবে, টাকা চাই, টাকা। দেখি দেখি আমার বাবুকে আমি বিনা চিকিৎসায় মরতে দেব না, কিছুতেই না। দেখি ওদিকটা একটু দেখি, জুতো পালিশ হবে বাবু। আমাকে বলছেন বাবু? হ্যাঁ তোমাকে বলছি, এসো এদিকে এসো। বলছি আমার জুতোটা একটু পালিশ করে দাও তো ভাই। আচ্ছা বাবু, এক্ষুনি দিচ্ছি। ভালো করে পালিশ করবে কিন্তু। হ্যাঁ আচ্ছা ভাই, বলছি সারাদিনে তোমার কত রোজগার হয়? এই তো সবাই কাজ থেকে শুরু করেছি বাবু। আর হয়েছিল 10 টাকা। 10 টাকা তোমার সংসার চলছে না? আমার বালিশ কি আপনার পছন্দ হচ্ছে না? তুমি কি হলো বাবু, অমন করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন বাবু? আচ্ছা, তোমাকে দেখে তো শিক্ষিত ভদ্রবাড়ির ছেলে বলে মনে হচ্ছে, তাহলে তুমি জুতো পালিশের কাজ করছো কেন? এছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না বাবু। তাই বলে তুমি জুতো পালিশ করছো? আরে জুতো পালিশ করছো কেন? অন্য কাজও তো ছিল। তাও তো জীবনের সান্ত্বনা বাবু। আমি তো সৎ পথে রোজগার করছি, অসৎ পথে নয়। আরে চুপ করো! অসৎ পথে, অসৎ পথে, অসৎ পথে। কেন অসৎ পথে রোজগার করছে? সামনের দিকে তাকিয়ে দেখো, আজকে যাদের ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, টাকা পয়সা দেখতে পাচ্ছ, তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে অসৎ পথেই রোজগার করছে। তোমার মতো সাদা সিধে কিছু মানুষকে ফোন বুঝিয়ে, ভাঙতা দিয়ে তাদের টাকাগুলো মেরে নিজেরা বড় হয়েছে। আসলে জানো তো, এটা হচ্ছে ফাঁকির যুগ। যে মানুষ যত বেশি ফাঁকে দিতে পারবে এই সমাজে, তার সুনামটাই তত বেশি। এসব আপনি কি বলছেন বাবু? ঠিকই বলছি, ঠিকই বলছি। জুতো পালিশ করে তুমি তোমার সংসারের অভাব কোনোদিন মেটাতে পারবে না। এখনো সময় আছে, যুগের স্রোতে নিজেকে ভাসিয়ে দাও, দেখবে টাকা পয়সা, সুখ শান্তি সব তোমার হাতের মুঠোয় চলে আসবে। না বাবু না, কোনো খারাপ কাজ আমি করতে পারবো না। সকলেই খারাপ হলে আমার ভালো হতে দোষ কোথায়? তুমি চুরি করে পেট ভরে, মন ভরে না বাবু। তাই 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 টাকার জন্য আমি সবকিছু করতে পারি না। এখানে দাঁড়িয়ে আমি আর সময় নষ্ট করবো না। আমি যাই বাবু, আমি যাই। বলুন বাবু। তোমার ছেলের অসুখ, হ্যাঁ তুমি জুতো পালিশ করে তাকে সুস্থ করে তুলতে চাও না? হ্যাঁ বাবু। আমাদের ছেলের কথা তুমি ভুলে যাও না, কোনোদিন তাকে তুমি ফেরত পাবে না। না বলি, বুকে পাশানে বেঁধে তাকে আমি জমের হাতে তুলে দেব। সবাই যখন পচন ধরে গেছে সমাজটাতে, তখন তুমি একা কেন ন্যায় নীতি আদর্শকে বুকে হাতে ধরে পড়ে থাকবে? আদর্শচ্যুত হব না বলে, আদর্শের জন্য আমি সব কিছুই করতে পারি, কিন্তু সব কিছুর বিনিময়ে আদর্শকে আমি ত্যাগ করতে পারবো না বাবু। এই তোমার শেষ কথা? হ্যাঁ বাবু, এই আমার শেষ কথা। ঠিক আছে, ঠিক আছে, এদিকে এসো। এসো। এই না, এই টাকা কটা তুমি রাখো ভাই, তোমার ছেলে চিকিৎসা করাবে না। ধরো এত টাকা, এত টাকা আমি শোধ করবো কি করে বাবু? হ্যাঁ, শোধ করতে হবে না, শোধ করতে হবে না। না বাবু, তবে তবে আমি টাকা নিতে পারি। বেশ তো, তোমার যখন টাকা হবে তখন না হয় আমাকে শোধ করে দিও। আপনার আবার আমি কোথায় দেখা পাবো? আরে এখানেই পাবে। আর দেরি করো না, আর দেরি করো না, যাও, তোমার ছেলে তোমার জন্য অপেক্ষা করে। এই তোমার চোখে জল? আনন্দে বাবু, আনন্দে। এই কতদিন কত লোকের কাছে হাত পেতে দাঁড়িয়েছি, কেউ আমাকে একটা পয়সা দিয়েও সাহায্য করেনি। এমনকি আমার পরমাত্মীয়ের কাছেও আমাকে চরম অপমানিত হতে হয়েছে। অথচ আপনি আমার আপনজন না হয়েও একসঙ্গে এতগুলো টাকা আমার হাতে তুলে দিলেন। আপনি মানুষ নন বাবু, আপনি দেবতা। আমি একজন সামান্য মানুষ, আপনার এই উপকারের প্রতিদান দিতে পারবো না ঠিকই, তবে
তবে আপনার এই গানের কথা আমি আজীবন মনে রাখবো, আমিও মনে রাখবো। পৃথিবীতে যেমন আলো আছে তেমন অন্ধকারও আছে বাবু, তেমন অন্ধকারও আছে। আলো আছে, গোটা পৃথিবীতে আলোয় আলোময়, শুধু শুধু আমার জীবনে একটুখানি আলো নেই, একটুখানি আলো নেই। না না, আর দেরি করা ঠিক হবে না, আমি ফিরে যাই। বস্তির মানুষগুলো এতক্ষণ আমার জন্য অপেক্ষা করে বসে আছে। তারা জানে এই বাবলা মস্তান তাদের দরদি বন্ধু। সত্যি তুমি দুঃখের দরদি বন্ধু বাবলা বাবু। তুইও এ কথা বলছিস নিশ্চিত? যা সত্য তা চিরকাল সত্য। চোরা কারবারি মুনাফা বাউল আর ওই ভেজাল লব্ধের কাছ থেকে ভয় দেখিয়ে তুমি যে টাকা সঞ্চয় করো, তুমি তো ওই টাকা সবাই গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দাও বাবলা বাবু। ওনাকে তো আমার জীবনের একমাত্র ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন নিশ্চিত। এইখানেই তো আর পাঁচজনের সঙ্গে তোমার সম্পর্ক সম্পূর্ণ আলাদা বাবলা বাবু। তুমি নিজের স্বার্থকে বড় করে না দেখে ব্যথীদের চোখের জল মুছিয়ে দেও তুমি তোমার প্রথম কর্তব্য বলে গ্রহণ করেছো বাবলা বাবু। তবু তো আমার জন্মের কলঙ্ককে আমি মুছে দিতে পারিনি। বাইরের আলো দিয়ে আমার বুকের মধ্যে জমাট বেঁধে থাকা অন্ধকারটাকে আমি দূর করতে, হয়তো শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে একটা কথায় আমাকে পাগল করে দেয়। আমি আমি এই সমাজের একটা কে বলে তুমি অক্ষর? মানুষ কখনো তার জন্মের চলে যায় নয়। তোমার মতো কিছু মানুষ যদি আমাদের এই পশ্চিম বাংলায় থাকতো তাহলে আমাদের এই পশ্চিম বাংলাটা আর অনেক আগে স্বর্গে পরিণত হতো বাবলা বাবু। না রে না, আমার মতো ভাগ্য নিয়ে পৃথিবীতে কাউকে কোনোদিন যেন জন্ম নিতে না হয়। এই ঘৃণা অপমান আর কলঙ্কের বস্তা মাথায় নিয়ে কাউকে কাউকে যেন বড় হতে না হয়। এই যে কিন্তু বিষহ যন্ত্রণা, আমি তোকে বলে বোঝাতে পারবো না রে, বলে বোঝাতে পারবো না। যে হতভাগার জন্ম পরিচয় নেই, এই সমাজে তার কোনো কদর নেই। আগুনের মতো যেমন একদিন বেড়ে উঠেছি, আমরা ধপ করে একদিন নিভেও যাব। আমি চলে গেলে দেখিস, আমি চলে গেলে এই সমাজ সংসার তথা পৃথিবী কারো কোনো ক্ষতি হবে না রে, কারো কোনো ক্ষতি হবে না, কারো অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ এই বস্তির কাছে তুমি তাদের পরম আত্মীয় আপন। তোমার জীবনে যে কলঙ্কই থাক, তোমার এই ত্যাগই তোমাকে একদিন মহান করে রাখবে বাবলা দাও। তোমার এই ত্যাগ তোমাকে কোনোদিন ভুলে যাবে না। তোমার ত্যাগের জন্য এই দেশবাসী কোনোদিন ভুলে যাবে না বাবলা মস্তানের নাম। সারা দেহে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। সবার অলক্ষ্যে জ্বলছে আমার প্রতিহিংসার আগুন। সেই আগুনে অলক্ষ্যে পুড়িয়ে ছাই না করা পর্যন্ত আমার মনে কোনদিন শান্তি হবে না। রজবটা বলে দিয়েছে। মা কোথায় বৌদি, মা কোথায়? সব কথা মাকেই বলতে হবে কেন? আমাকে তুমি কিছু বলতে পারো না? না মানে আমি জানি আমাকে তুমি পর ভাবো, কিন্তু শোনো ঠাকুর, আমি কিন্তু তোমাকে মোটেই পর ভাবি না। কি বলছো বৌদি? আমি তোমাকে পর ভাবি? নয়তো কি, দিন রাত শুধু মা বাপুরেই ব্যস্ত থাকো। কই একবার তো বৌদি নাম সম্বোধন করো না। বাড়ি আমার বুঝে দুঃখ হয় না? আসলে কথা কি জানো বৌদি? সবই জানি। আসলে আমি তোমার প্রতি একটু আত্মকেন্দ্রিক হয়ে পড়েছিলাম, তাই তুমি আমাকে মোটেই সহ্য করতে পারো না ঠাকুর। আমারই ভুল হয়েছে বৌদি। তোমার যে এতখানি পরিবর্তন হবে তা আমি বুঝতে পারিনি। হ্যাঁ ঠাকুর, শুনলাম তুমি নাকি হরিমতির দোকানে খাতা লেখার কাজ নিয়েছো। হ্যাঁ, একটা কিছু তো আমাকে করতে হবে, তাছাড়া মাসের শেষে দাদার হাতে কিছু টাকা তুলে দিতে পারলে। ও কাজ তুমি করবে না ঠাকুর, তুমি
বৌদি। না ঠাকুরপো, আর তোমার আমি কোনো কথাই শুনবো না। বলো ঠাকুরপো, কোন কাজ তুমি করবে না, আমার কথা তুমি শুনবে? বেশ, তুমি যখন চাইছো না তখন আমি তাদেরকে না বলে দেব। এই তো তুমি কেমন আমার বাধ্য হয়ে ঠাকুরপো। চোখটা একটা পোকা পুড়ে পুড়ে বাবা রে, কি যন্ত্রণা করছে। ঠিক আছে, আমি মাকে মা পুরো মানুষ, মা কি আমার চোখে পোকা দেখতে পারবে? আরে বাবা রে, ও কি যন্ত্রণা। তাহলে কি হবে এখন? ঠাকুরপো, তুমি একটু দেখো না ঠাকুরপো। ওরে বাবা রে, আমার চোখে কি জ্বালা করছে, মনে হচ্ছে বিষাক্ত পোকা আমার চোখটা কি কুড়ে কুড়ে খাচ্ছে। আমি কোথায় অন্ধ হয়ে যাবো ঠাকুরপো। ঠাকুরপো, একটু ভালো করে দেখো না ঠাকুরপো, একটু ভালো করে দেখো। হ্যাঁ, ভালো করে দেখো। আচ্ছা, খাবেন? কি যন্ত্রণা হচ্ছে। ঠাকুরপো, দেখো, ভালো করে দেখো, দেখো। তুমি এসেছো, তুমি সময় মতো এসে না করলে ওই জানোয়ারটা আমি তো কিছুই বুঝতে পারছি না। চেষ্টা করবা, তুমি যেটা নারী লোভী জানোয়ার তা আমার বুঝতে পারিনি। জানো আমাকে এটা পেয়ে আমি জানো আর চুপ করো বৌদি, চুপ করো। ওই পাপ কোথাগুলো তুমি মুখে এলো না, এখনই শুনতে পেলে সূর্যটা পাপ করে নিভে যাবে, আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে, জগৎ থেকে বুঝে যাবে মা ছেলের সম্পর্ক। তাহলে আমিও চিৎকার করে বলবো তুমি একটি নারী লোভী জানোয়ার, জানোয়ার, জানোয়ার। দোহাই, দোহাই বৌদি, দোহাই, এত বড় একটা মিথ্যা অপবাদের পোশাকে তুমি আমার মাথায় তুলে দিও না। আমি হাসতে হাসতে মরতে পারি, কিন্তু এত বড় অপবাদের পর আমি যে আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না, পারবো না আমি মানুষের সমাজে মুখ দেখাতে। দাদা, দাদা, তুমি বিশ্বাস করো না। তুই আমাকে ওই অপবিত্র হাতে স্পর্শ করবি না। কি হয়েছে, কি হয়েছে? এখানে এত চিৎকার চেঁচামেচি কিসে? মাগো, মাগো, মায়ের আস্কারপে তুই আজ বড্ড বেড়েছিস, না হলে তোর এই সাহস কিছুতেই হবে না। ওরে বলখোদা, কি করেছে আমার ওই অলক? কি করেনি তাই বলো। তোমার ছোট ছেলেকে নিয়ে তোমার তো গর্বে শেষ ছিল না, বংশের মুখ উজ্জ্বল করবে। ওর মনের ভেতরে এত যে কুৎসিত চেহারা ছিল সেটা আমার জানা ছিল না। গর্ভধারিণী মায়ের সামনে ওই পাপ কথাগুলো তুমি উচ্চারণ করো না। কেন বলবে না? তোমার কীর্তিকারীর সকলের সামনে আমি ঢাক পিটিয়ে বলবো তুমি আমাকে একসাথে আমার ইজ্জত নিতে এসেছিলে। এই কথা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। হ্যাঁ, তুমি তো বিশ্বাস করবেই না, কারণ ও তো তোমার আদরের ছেলে। কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে, ওকে তুমি আঁচলের তলায় আর লুকিয়ে রাখতে পারবে না মা। জঘন্য অপরাধের শাস্তি পেতে হবে, ওকে একে বাড়ি থেকে বার হয়ে যেতে হবে, তবেই হবে ওর উপযুক্ত শাস্তি। না, তোর মতো একটা লম্পটের মুখ থেকে আমি কথাটা শুনতে চাই না। আমি জানি দাদা, আমি জানি সত্য মিথ্য বিচার করে দেখবার মতো মানসিকতা আজ তোমার নেই। বৌদির মুখের কথায় আজ তোমার কাছে বেদ মন্ত্র, অথচ সেই সেদিনও ছিল তোমার বুকের কাছে তুমি পরম যত্নে আমাকে নিয়ে শুয়ে থাকতে। আমার চোখের জল মোছানোর জন্য সদাই তুমি ব্যস্ত হয়ে থাকতে। দাদা, দাদা, তোমার মনে পড়ে? দাদা, মনে পড়ে রাশেদের রাখাল আমার ইট মেরে মাথা ভেঙে দিয়েছিল বলে তুমি তাদের বাড়িতে গিয়ে তার হাতটাকে দৌড়ে মুখে ভেঙে দিয়েছিলে। কিছুই হয়নি দাদা, কিছুই হয়নি, শুধু ভাবছি সেদিন আর আজকের মধ্যে কতখানি তফাৎ। বৌদি এ বাড়িতে আসার পর থেকে তুমি আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছো দাদা। হয়ে গেছো তুমি আত্মকেন্দ্রিক, হয়ে গেছো তুমি স্বার্থপর। আর একটা কথা বললে আমি তোকে সরে যাও মা, তুই সরে যাও।
কাছে মায়ের যেটাই পাও না ওই মাতৃর ওই সন্তান কেমন করে শোধ করে দিল। দেখো না, আমার মা তেমনি ছেলে, কেউ একটা বিপদ চায় না। ভুলে যাও না বৌদি, তোমার স্বামী দেবতাজি আমার মায়ের গর্ভজাত সন্তান 10 মাস 10 দিন অসহ্য নরক যন্ত্রণা করে ওকে দেখিয়েছে পৃথিবীর আলো, ওকে সবটুকু মধু উজাড় করে দিয়ে ওকে মানুষের মতো মানুষ করেছে। না দাদা না, তোমার মাথা যে অনেক দামি, তাই ওই দামি মাথাকে নেওয়ার জন্য আমার আমার এই হতভাগিনী মায়ের সামর্থ্য কোথায়? তুই চুপ করে খোকা, তুই চুপ কর। ছোট করে বড় বড় কথা বলতে লজ্জা করে না? এত বড় অপরাধের পর গলায় দড়ি দিয়ে ধরো। ওই খোকা, এই মিথ্যে অপবাদকে তুই মেনে নিয়েছিস রে বাবা। সবকিছু নিজের চোখে দেখা তুই কি দেখেছিস? আমি দেখেছি ওই তবুকে একা পেয়ে না 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 না, ওরে ওরে ওরে, তুই এভাবে নীরব হয়ে চুপ করে থাকিস না। ওই মিথ্যের কাছে তুই কখনো তোর পরাজয় স্বীকার করিস না, স্বীকার করিস না। দাদা যখন নিজের চোখে দেখেছে তখন সব সত্যি, চন্দ্র সূর্যের মতো সব সত্যি। সত্যি আমি অপরাধী, সত্যি আমি অপরাধী। কি বলে তুই আমার ধর্মের সন্তান হয়ে এই কথাটা বলতে তোর লজ্জা করে না? বল বল, কেন কেন তুই এমন করে পাস করলি? বল কেন কেন তুই এত নিচে নামলি? বল তুমি তোমার এই কুলাঙ্গার সন্তানকে শেষ করে দাও, শেষ করে দাও। এই কি আমার গর্ভের সন্তান? এই কি আমার রক্তে মাংসের সন্তান? এই সন্তান মা কে? কে তোর মা? না না, আমি 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 কোনো কুলাঙ্গারের মা নই। এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। আজ থেকে আমি জানবো অলোক বলে আমার যে ছোট সন্তানটা ছিল সেটি অনেক দিন আগে মরে গেছে গো। যা, চলে যা, চলে যা বলছি। এই মুহূর্তে তুই আমার সামনে থেকে চলে যা। আর কখনো কোনোদিন তোর এই সারা মুখটাকে আমাকে দেখাতে আসবি না। যদি কখনো কোনোদিন তুই এই বাড়িতে ফিরে আসিস তাহলে তোর মুখ দেখা আগে তুই এই হতভাগিনী মাকে মোরা মুখ দেখবি। হ্যাঁ মা, হ্যাঁ আমি চলেই যাচ্ছি। আমার এই পাপ মুখ আর আমি তোমাদের কোনোদিন দেখাবো না। তোমাকে দেখতে না পেয়ে আমার এই বুকটা ফেটে চৌচির হয়ে গেল। আমি আর কোনোদিন আসবো না মা, আর কোনোদিন আসবো না। শুধু একটা মিনতি তোমাকে করি, বাবার সঙ্গে একবার। ওই হতভাগ্য মানুষটা অনেক আঘাত সহ্য করেছে। তোরা এই কলঙ্কিত কালো মুখটা দেখিয়ে ওই মানুষটাকে আমি আর কোনো আঘাত দিতে চাই না। চলে যা বলছি, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। হ্যাঁ ঠিকই বলেছো মা, ঠিকই বলেছো। আমি কুলাঙ্গার, তাই তো বাবার কাছে গিয়ে দাঁড়াবো আমার সাজে না মা। এক রাস ব্যথা নিয়ে আমি নীরবেই চলে যাচ্ছি মা, আমি নীরবেই চলে যাচ্ছি। দাদা যাবার সময় তোমাকে একটা অনুরোধ করে যাই, আমার মা বাবাকে তুমি দেখো, আর এটাও তুমি জেনে রেখো নারী নাগিনীর যে তীব্র বিষ ও নিঃশ্বাস উগড়ে দিয়ে আজ আমার জীবনটাকে মরুভূমি করে দিলে, তোমার জীবনটাও ওই নারী নাগিনীর তীব্র বিষ ও নিঃশ্বাসে একদিন মরুভূমি হয়ে যাবে দাদা। সেদিন তুমি মরবে মরবে
ডুবে যাও তুমি পাপের কঙ্কেল আবর্তে। এর সব কিছুর পরেও যদি ধর্ম বলে কিছু থাকে, তাহলে তোমাকে তোমার বিবেকের কাছে একদিন জবাবদিহি করতেই হবে। আর তা যদি না হয়, তাহলে জানবো এই জগৎ, এই ধর্ম সব মিথ্যা, মিথ্যা, মিথ্যা। না না, তোমার এই কুলাঙ্গার সন্তানের জন্য তুমি আর চোখের জলের অপচয় করো না, কারণ এর পরে যে তোমাকে আরো অনেক কাঁদতে হবে। মাগো, আমার বড় শখ ছিল এ বাড়িতে থেকে আমি তোমাদের পূজা করব, কিন্তু কিন্তু সেই স্থান আবার পূর্ণ হলো না মা, সেই স্থান পূর্ণ হলো না, সেই স্থান আবার পূর্ণ হলো না। আমাকে ছেড়ে চলে গেল কেন? কেন যাবে না? কেন যাবে না? আমি আমি যে মা হয়ে থাকি। মমতা, কি হয়েছে? বলো বলো, তোমার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? না না, সে কথা আমি তোমাকে বলতে পারবো না। আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না, কারণ সেই আঘাতটা তুমি যে কিছুতেই সইতে পারবে না গো। যার গোটা হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে, তাকে আর নতুন করে কে আঘাত দেবে বলো? হ্যাঁ বলো বলো, কেন কেন বাড়ি থেকে? আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি বলতে পারবো না। সত্য তো একদিন প্রকাশ পাবে, তাকে গোপন করে কি লাভ? এই সত্য অলোক, অলোক ওই তনুকে একা পেয়ে উচ্চক লুট করতে গিয়েছিল। চুপ কর। তুই এর থেকে তুই যদি বলতিস যে বাবা আজ সূর্যটা পশ্চিম আকাশে উঠেছে, আমি বিশ্বাস করতাম। যদি বলতিস যে গঙ্গা নদীর জল শুকিয়ে গেছে, আমি তাও বিশ্বাস করতাম। কিন্তু আমি জানি আমার ছেলে অলোক কখনো এত নিচে নামতে পারে না।
তোদের সকলের থেকে আমি আমি তাকে ভালো করে জানি, আমি জানি। তার মানে তুই বলতে চাও আমরা সবাই মিথ্যাবাদী আর অলোক ধোয়া তুলসী পাতা। তোর ভাই অলোক একটা ধুতির মতো, সে নিজে পূর্বে কিন্তু কাউকে সে পড়াবে না। অলোকের বিবেকের কোনা মাত্র যদি তোর মধ্যে থাকতো, তাহলে আমাদের জীবনের আকাশে এত দুর্ভাগ্যের মেঘ কখনো জমা হতো না। আমাদের শুকরা নদী দেখতে পারে না, সেই জন্যই তো আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছে। তুই কি বলছিস? তুই কি বলছিস? শত আঘাত লাঞ্ছনা করবে না বুকে সহ্য করে আমরা তো ঠাকুরের কাছে তোদের মঙ্গল কামনা করি রে। ছাই করো, ছাই করো। তোমরা যে আমাদের কি প্রার্থনা করো সেটা ভালো করেই জানো। শোনো বাবা, তোমাকে আমি স্পষ্ট কথা বলছি, তোমরা বাকি জীবনটা বৃদ্ধাশ্রমেই কাটাবে। হ্যাঁ, কি মমতা, কথাগুলো শুনতে পাচ্ছ তো? তোমার সুযোগ্য ছেলে আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছে। আধুনিক যুগের বুড়ো বাবা মায়েরা, তোমরা ভালো করে শোনো, তোমাদের আর কোনো চিন্তা ভাবনা নেই, আর কোনো দুঃখ তোমাদের থাকবে না, কারণ তোমাদের ছেলে নিজের সুখের জন্য তোমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কি আনন্দ, কি কি করে তাহলে তোমরা বেরোচ্ছ? না, থাক দিব্যেন্দু, ওরে দিব্যেন্দু বাবা, আমাদের জন্য তোকে আর ওই বৃদ্ধাশ্রমে টাকা খরচ করতে হবে না। টাকাগুলো তুই রেখে দিব, তোর ভবিষ্যতে কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে 20 বছর হোক আর 25 বছর পরেই হোক, কারণ তোকে তো একদিন ওই বৃদ্ধাশ্রমে যেতে হবে। সেদিন ওই কাজগুলো তোর বড় কাজে লাগবে। কি মমতাময়ী জননী, মনে আছে মমতা? ছোটবেলায় দিব্যেন্দুকে না বড় কান্ত, আর তুমি দিব্যেন্দুকে কোলে করে ঘুম পাড়াতে। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বলে গিয়ে এলো দেশে। আজ আমার কি ইচ্ছে হচ্ছে, আমার ইচ্ছে হচ্ছে সেই গানটা, তোমার সেই ছড়াটা একটু নতুন করে বলতে। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্তি এলো দেশে, খোকাই এখন বর্তি হয়ে বিপজ্জনক হাসে। মা তুমি দাও বৃদ্ধাশ্রমে, বউ এসেছে ঘরে, দশরথ দেয় বনবাসে, রাম সীতার ঘরে, কানাইগুলি ধরে এলো টেলিফোন, ঠান্ডা ফ্রিজের বাতি খাবার সুখের বৃন্দাবন। বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়ি ভিক্ষে করে খায়, তবু সকাল সন্ধে তারা ছেলে মঙ্গল। দিব্যেন্দু, তোর মাকে নিয়ে আমি চলে যাচ্ছি বাবা। তবে তুই তো চাকরি পাওয়ার পর থেকে, বিয়ে করার পর থেকে আমার কোনো অনুরোধ রাখিস? একটা অনুরোধ রাখবো না, অন্তত একটা অনুরোধ রাখতেই হবে, একটা অনুরোধ করে রাখতেই হবে। যদি কোনোদিন আমাদের মৃত্যু সংবাদ তোর কানে আসে, তাহলে দয়া করে পুত্রের কর্তব্য করতে তুই যাস না। শ্মশানের ওই ডোমের হাত থেকেই আমি আমার চিতার আগুন আমার মুখে নেব বাবা। আমি তোকে এই দায়িত্ব, এই কর্তব্য
থেকেও চিরকালের জন্য তোদের সুখের পথে আমি কখনো কোনোদিন দুঃখের কাঁটা ছড়াইনি, আর আজও আমি দুঃখের কাঁটা ছড়াবো না রে বাবা। আমরা এখান থেকে চলে যাচ্ছি, আরে যাবার সময় ওই ভগবানকে ডেকে গায়ে মানে ভক্তি করে যাই, ও দয়াল ঠাকুর আমার ছেলেকে তুমি সুখী করো, ও মরে খোদা ওই বৌমাকে নিয়ে সুখী আচ্ছা তনু, বাবা মাকে আমার সত্যি চলে গেল? কোথায় আবার যাবে? দেখবে দুদিন বাইরে থেকে ঘুরে তোমার কাছেই আবার ফিরে আসবে। আচ্ছা তনু, তুমি বলতে পারো, তুমি বলতে পারো এত বড় আঘাত দেওয়ার পরও বাবা মা তো আমাকে অভিশাপ দিয়ে গেল না। মঙ্গল কামনা করে গেল। আমাকে বুঝছে ঘরে চলো, সবে চলো। না কোনো